নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। গতকাল কিছু অনিবার্য কারণবশত এবং কিছু ব্যক্তিগত কারণবশত আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি, না কবিতার ভিডিও না গদ্য পাঠের ভিডিও। আজকে তাই বসেছি। আজকে প্রথমে কবিতা দিয়েই শুরু করব। পত্রিকা থেকে কবিতা পাঠ। এই পর্বে আজ আমরা যে পত্রিকাটি হাতে নিয়েছি সেটি পত্রিকাটির নাম খনন, সুকুমার চৌধুরী সম্পাদিত খনন। পত্রিকাটি হচ্ছে 2018 সালের আশ্বিন 1425, অর্থাৎ দেবীপক্ষ সময়কালীন সময়ে, পুজোর সময়ে, পুজো সংখ্যা স্বরূপ এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির তখনও পর্যন্ত বয়সকাল ছিল সম্ভবত 40 বছর। দেখে নিচ্ছি একটু। তখনও পর্যন্ত পত্রিকাটির বয়সকাল কত ছিল? তখনও পর্যন্ত পত্রিকাটির বয়সকাল ছিল 32 বছর। আর এই যে সংকলনটি আমি হাতে নিয়েছি, যেটি থেকে আমি কবিতা পড়ব, এটি হচ্ছে 40তম সংকলন। এখানে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা আছে। প্রথমে দিকে যে কবিতাগুলি আছে সেগুলি 10 জন 80 দশকের কবির কবিতা আছে এবং সেই কবির কবিতা এবং কবির উপরে একটা পরিচিতি আছে। কবিদের উপরে পরিচিতি পর্বটি লিখেছিলেন অনুপম মুখোপাধ্যায়। 80তেই 80। 10 জন কবিকে নিয়ে তিনি এই কাজটি করেছিলেন সম্পাদকের নির্দেশে বা পরামর্শে। আমরা আজকে এখান থেকে বলে রাখা ভালো, বা দৃষ্টতা মাপ করবেন, সেই 10 জন কবির মধ্যে, 80 দশকের 10 জন কবির মধ্যে এই কবিতা লিখতে না পারা এই অধমও ছিল। তার কবিতাও রয়েছে এখানে। তো আমি আজকে প্রথমে কবিতা পড়ব অজিত ত্রিবেদীর। অজিত ত্রিবেদীকে আমরা কবিতার উপরে সংকলন কার্য করতে এবং কবিতার উপরে সমালোচনামূলক গ্রন্থ লিখতে দেখেছি। তা এখন অজিত ত্রিবেদীর নিজস্ব কবিতা কেমন সেটা জানা দরকার। এখানে অনুপম মুখোপাধ্যায় অজিত ত্রিবেদীর যে পরিচিতি দিয়েছেন সেটা আগে আমরা পাঠ করি। অজিত ত্রিবেদীর কবিতা জীবন আর মৃত্যুর মধ্যে এক অফুরন্ত জিজ্ঞাসার জায়গায় দাঁড়িয়ে আছে। তার চোখ প্রসারিত নীল দিগন্ত ছাড়িয়ে আরও দূরে, যেখানে গিয়ে নক্ষত্রের গান শুরু হয়। কিন্তু এই পৃথিবীর ঝিঁঝি পোকার সমবেত সঙ্গীতের রেশও সেখানে মিলিয়ে যায় না। আনন্দের ইপ্সা থেকে অজিত দুঃখের দিকে গেছে। দুঃখের তীব্রতা তাকে আনন্দের প্রতি টান থেকে ছিঁড়ে নিতে পারেনি। তবু জীবনের পথের শহরে নিজেকে অচেনা অতিথি মনে হয়। কবির এই স্বভাব বাংলা কবিতায় অভিনব নয়, কিন্তু আন্তরিক এবং অকপট। তার সমসময়ের বাংলা কবিতায় যে তোলপাড় চলেছে, বাংলা কবিতার ভাষা নিয়ে আকাশচুম্বী নিরীক্ষা চলেছে, অজিতকে তা স্পর্শ করেছে বলে মনে হয় না।
তার ভাষা আবহমান ও প্রতিদিনের জগৎ থেকে উঠে আসা এবং তার নির্ভার। ব্যক্তিগত অনুভবের জোরেই তার কাব্য ভাষার নিজস্বতা পেয়েছে। এমন হয়তো নয় যে সিনট্যাক্সের জোরে যে কোনো উচ্চারণে এই কবিকে চিনে নেওয়া যাবে, কিন্তু একটা সামগ্রিক পৃথিবী তাঁর হয়েছে, যা অজিতের জীবনযাপন এবং জীবন তৃষ্ণার চেয়ে আলাদা ভূখণ্ড নয়, যা অজিতের জীবনযাপন এবং জীবন তৃষ্ণার চেয়ে আলাদা ভূখণ্ড নয়। এরকমই একটা সামগ্রিক পৃথিবী তাঁর রয়েছে, কাব্য পৃথিবী, চেতন পৃথিবী। একে আমরা এই কবির সততা বলতে পারি। শুধু বদলানোর কারণে সনাতন কবিতার শরীরে তিনি অস্ত্রাঘাত করেননি। শুধু সমসাময়িক সাধারণ মানুষের শব্দগুলোকে বেছে নিয়েছেন অনেকটা প্রত্যাশিতভাবে। অসমাপ্ত মাংসের বহর তাকে যে অতৃপ্তি দেয়, তার বশেই এই কবি হয়েছেন ভ্রামণিক, একজন একলা পথিক। নিঃসঙ্গতা তার মূল সুর। তার সঙ্গে যদি জীবনের প্রতি আকুলতা মিশে যায় যৌনতার গূঢ় ইশারা এবং কিংবদন্তির সূক্ষ্ম কিছু আঁচড়, একটি সুন্দর প্রাণের আভাস কবিতা ফুটিয়ে তোলে। সেই নাম অজিত ত্রিবেদী। এই ছিল অনুপম মুখোপাধ্যায়ের দৃষ্টিতে অজিত ত্রিবেদীর একটি সংক্ষিপ্ত পরিচয়। আমার ব্যক্তিগতভাবে অজিত ত্রিবেদীর সঙ্গে কোনো আলাপ পরিচয় নেই। অজিত ত্রিবেদীর কবিতার সম্পর্কেও আমি তেমন কিছু অবহিত নই। ইচ্ছে থাকবে, যদি আমার ভবিষ্যৎ জীবন বলে কিছু থাকে, তাহলে আমি অজিত ত্রিবেদীর বই, বিশেষ করে কবিতার বই আমি সংগ্রহ করব এবং কবি অজিত ত্রিবেদীকে চিনে নেবার চেষ্টা করব। এখন এখানে অজিত ত্রিবেদীর কয়েকটি কবিতা আছে, সেগুলো পড়া যাক। আসুন। অবিদ্যার আত্মকথা। রাত্রি রচিত খেলা আমি এইবার শেষ করে উঠে পড়ব ডাঙায়। রাত্রি তো পাতাল, গর্ভগৃহ, শ্রোণীদেশ ছুঁয়ে ছুঁয়ে জন্ম বয়ে যায়। মৃত্যু প্রবাহ মিশে থাকে অদৃশ্য পাহাড়ে। যেভাবে সমুদ্রের নীল জলরাশির গভীরে অচেনা শ্যাওলা মৎস্যের খেলা, একবার উঠে পড়লে সময়ের পিঠে নীল বাতিঘর নিভে যাবে। রাত্রি অনেক হলো, বিদেশি সুরের মতো বেঁচে আছি নির্দায়। এবার দিবস লিখি, স্বপ্ন পুরাণ শেষ হোক এইবার বহু জন্ম পর। বহুদিন, বহু যুগ বয়ে গেল এক পথে। ভ্রামণিক হে, একবারও থামলে না, ভাবলে না, পথের প্রান্তে কোনো পরিণাম নেই। পাখির পালকের ওমে পরিত্রাণ নেই। কি আছে তবে আমাদের? অব্যাহত চশমা, স্ট্র্যাপ ছেঁড়া জুতো, বড়জোর ঘুমের ওষুধ, ডেটলের শিশি, শূন্য করতালি পথ জুড়ে ঘুরতে থাকে। খসে পড়া পাখির পালক কুড়িয়ে ঘরে ফেরা অসময়ে বড়জোর। এছাড়া বাকি সব অপ্রয়োজন। আর নয়, খেলা থেকে উঠব এইবার। পরবর্তী কবিতার নাম রহস্যের লিখন প্রতিভা। সবটাই রহস্য লেখে। মৃত আলো, ঘুরে যাওয়া পথ নিয়ে যায় কোনো অচেনা হাভেলি। উড়ন্ত পরী মুন্ডুহীন নাভি ও স্তন রেখে দেওয়ালে সীমানা পেরোয় পড়ে থাকে দাঁত ও নখ বেঁধা নশ্বরতা চুলের। অবিদ্যা কাহিনী ছায়ারা মাংসাশী,
নক্ষত্রে মিশে গেলে সব অন্ধকার জ্যোৎস্না হয়ে যায়। যে বলা ভাষারও অধিক সে কথা লেখেনি কেউ। অনুবাদহীন পড়ে থাকে ভাঙা চিরুনির নির্জনতা, ঘুম ও স্বপ্নের মাঝে থেমে যাওয়া নদী, উড়ন্ত পাখির খসে পড়া পালকের বিষণ্ণতায় পুনর্জন্ম হয়। নিভে যাওয়া মোমবাতির আত্মহত্যার পাশে সম্পূর্ণ ফুটে না ওঠা ফুলের গল্প, বাতাসের ভাষা পেলে ঘাটে বাঁধা নৌকা ভেসে যায়। কোনোটাই হয়নি লেখা। বোবা ভাষা, অন্ধের স্পর্শ, হ্যাঙ্গারে ঝুলন্ত শূন্যতা, অলিখিত অন্ধকারের চুম্বন ও অসমাপ্ত সঙ্গম। মৃত পৃথিবীর জন্ম দেয় বারবার, মৃত পরীর হাসি, বেত ঘোড়ার যৌবন ধার নিয়ে আয়ুষ্মান স্বপ্ন ভূত দেখে নিজের ভেতর। এত সব রহস্য লিখিত না লেখার কাছে বসে থাকি। সাদা পৃষ্ঠা যে মতো রহস্য ঘনায়। অস্থির জন্ম আমার। যেখানেই যাই চৌকাঠে পথ এসে ভিক্ষার মতো পড়ে থাকে। মাথার কাছে চুপচাপ বসে থাকে মাঠ, দিঘিতে ভেসে যাওয়া কলস, চারপাশে চেয়ার টেবিল আলমারি বুকশেলফ ডুবে থাকে আকাশে। আমি কি খুব বয়সের বিরুদ্ধে বেড়ে উঠছি আজকাল? ওহ, লাল নীল গোলাপি বেগুনি, তোমরা কে বা কারা যারা আমার পায়ে পায়ে স্বপ্ন লেলিয়ে দিয়ে একটার পর একটা দুমদাম জন্ম আর মৃত্যু ঘটাচ্ছ? সারা রাত আমার জুতো যারা আমাকে পাহারা দেয় প্রভুভক্ত কুকুরের মতো। আমি আমার মধ্যে 10x10 সীমানায় ভাসি আর তলিয়ে যাই বারবার। টিউবের ভেতর আলোর বদলে ইচ্ছে মতো ঘোরাফেরা করে পরমাণু, যেন সুইচ টিপলেই আমি আছি অথবা নেই। চার দেয়ালের পেটে আমার ভূত ভবিষ্যৎ লোডশেডিং হয়ে কানামাছি। যাকে পাবি খা হয়ে খেলছে। অস্থির জন্ম আমার। কেবলই ঘুরে বেড়ানো ডালপালা মেলে, ঘুড়ির প্যাঁচে কাটাকুটি খেলা, সাঁতার কাটা। আমি কি আমার বিরুদ্ধে পথে বেরিয়েছি? যেখানেই যাই আমাকে ফেলে আসি কোথাও। শেষমেশ নদী খুঁজতে বেরোয় আমাকে। পরবর্তী কবিতাটির নাম গুহামুখ, যদিও তিনি সেটিকে 10টি ছোট ছোট অংশে বিভক্ত করেছেন, দুটি তিনটি লাইনের মাধ্যমে। 1 নম্বর, বন্দর ঘুরে গেছে নৈরিতে, জেটিঘাট ছিঁড়ে খাচ্ছে শূন্যতা বৈশ্য রোদ্দুরে। জলজ জঠর উগড়ে দিচ্ছে তৃতীয় ভুবন, বালিয়াড়ি থেকে উঠে আসছে সমুদ্র। যেদিকে যাই, এটা 2 নম্বর, যেদিকে যাই ফেরার ভেতর থেকে ঠিকানা সরাই, আর ঠিক সেই মুহূর্তে হৃদয়ে ঢুকে পড়ে এক অশ্বারোহী। এইসব চিত্রকল্প রেখে নেমে যাই গুহামুখে। 3, শোনো তবে যুদ্ধের ঘোড়া, আমার লাগামে এসে গুহামুখে নামো। যদি কোনো শর্ত থাকে আমাকে জানাও। আমি যে কোনোভাবেই রহস্যের সূত্রে যেতে চাই। 4, পাথর সরিয়ে যত নামি নেমে আসে পাথর। এত পথ তবু পথ নেই, দৃশ্য জুড়ে অদৃশ্য ইশারা। আজ জীবন প্রথম উৎসব হবে জেনে অলিক জ্যোৎস্নায় খুলে যাচ্ছে বন্দরের গুহামুখ।
5 নম্বর, হলুদ বৃত্তান্ত থেকে প্রসূতি আকাশ আমাকে তাড়িয়ে এনেছে এই ঢেউয়ের নোঙরে কতবার, জীবন হব বলে গর্ভে ঢুকেছি, সে কথা না রেখে না জেনে গাত্রবাস খুলে নিল রাত্রি স্মরণে। 6 নম্বর, নুনের ভেতর থেকে জমে উঠছে যে শরীর, সেও ফিরে যাবে নুনে, এবং গুহার ভ্রমণে বারবার পাল্টে যাবে প্রতিটি আদল। তবু কেন সময়ে সরীসৃপ আর ডানাহীন ওরা? 7 নম্বর, গন্ধর্ব জন্মে যাব বলে শিকড়ে হাতড়াই, যেহেতু আমাদের তৃষ্ণার লোমশ পশুরা নেমে পড়ে রেস কোর্সে, আর একটি অপারেশন টেবিলে কিভাবে উবে যাচ্ছে সমুদ্রের নদীরা। আমার ভিতরে যে জাহাজ, এটা 8 নম্বর, আমার ভিতরে যে জাহাজ, সে আমাকে বন্দর ভেবে সমুদ্র খোঁজে, আর আমি বন্দরহীন জাহাজ হয়ে অনবরত ভুল ঠিকানায় ভেসে চলেছি অনন্তকাল। 9 নম্বর, যদিও ছড়িয়ে গিয়ে অসংখ্য ফেনার টুকরোয় ছোবল খেয়ে বিষহরি সময় ভাঙে, বুকের বন্দর আর নাগিনী ফনার জীবন গূঢ়চক্রে কানামাছি খেলা সাঙ্গ হোক সমুদ্র মিথুন। 10 নম্বর এবং গুহামুখের শেষ কবিতাটি, শেষ অংশটি, যদিও আমাদের আলোকিত অধ্যায় ঢেকে আছে জন্মহীন বোধির উৎসব, আমাকে স্রোত দাও, সৌরবৃত্তে শৃঙ্গারের শ্রীণীত দেহ গুহামুখে সান্দ্রবেলায়। অজিত ত্রিবেদীর এই পত্রিকায় মুদ্রিত শেষ কবিতাটি যুদ্ধ নিজের বিরুদ্ধে। প্রতিটি যুদ্ধ থেকে প্রতিটি তীর নিজের দিকে বারবার ফিরে এসেছে। কেউ আর এখন কোনো যুদ্ধের বিরুদ্ধে উঠে দাঁড়ায় না, এখন তার সব যুদ্ধ নিজের বিরুদ্ধে। অজস্রবার যুদ্ধ হয়েছে বাহিরে, ইতিহাসের পৃষ্ঠা, বৃদ্ধ পৃষ্ঠা জুড়ে উন্মুখ হয়ে আছে যুধিষ্ঠির। সিংহাসনের পায়ের তলায় মূর্ছা যায় স্বপ্ন ও সম্ভাবনা। বহুদিন কোনো রাজ্য জয় নেই, ভস্ম থেকে মেরুদণ্ড উঁচু করে উঠে দাঁড়ানো নেই, পথ ও পাথর ছুঁয়ে শুধু পড়ে আছে পরাজয়। এখন কোনো যুদ্ধই আর হৃৎপিণ্ডে অশ্বের রেশা শোনায় না। কতকাল সেই সভ্যতার জন্মের আগে থেকেই এতাবধি কোনো যুদ্ধ নেই। সমস্ত শস্ত্রের নির্জনতায় কান খাড়া করে বসে থাকে উন্মূল নাভি। বাজো টঙ্কার শরীর থেকে যাবতীয় আড়াল ও অস্ত্র সরিয়ে ফেলে এখন একটাই যুদ্ধ, নিজের বিরুদ্ধে। অজিত ত্রিবেদীর যে কবিতাগুলি পড়লাম, এই কটি কবিতা পড়েই তো আর একজন কবির সম্পর্কে, কবির কবিতা সম্পর্কে কিছু বলার অধিকার জন্মে যায় না। কিন্তু কবির কবিতা সম্পর্কে এবং কবির সম্পর্কে অনুপম মুখোপাধ্যায় যে পরিচিতিটুকু দিয়েছেন ছোট করে, সেটা তো আপনাদের শুনিয়েছি। এখন এই কয়েকটি কবিতা পাঠ করার পর আমার যে পাঠ প্রতিক্রিয়া হলো, এটা কোনো সমালোচনা নয়, আমার নিজস্ব যে অনুভব হলো, অনুভূতি হলো, যে কবিতার কবিতা রচনায় কতটা আবহমান কালের ধারা বজায় রেখেছেন, পরীক্ষা নিরীক্ষার পথে গেছেন কি যাননি,
সেগুলোর থেকেও আমার কাছে যেটা মুখ্য বিষয় হয়ে উঠল সেটা হলো যে কবিতাগুলোকে তিনি আরও একটু সংক্ষিপ্ত করতে পারতেন, আরও একটু কম কথা বললে আরও অনেক বেশি বলা যেত। এটা আমার অনুভব, ভুল হলে ক্ষমা করবেন। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আমরা খনন পত্রিকার 2018 অক্টোবরের একটি সংখ্যা থেকে কবিতা পড়ছি এবং সেই সঙ্গে অনুপম মুখোপাধ্যায়ের লিখে দেওয়া কবির সামান্য পরিচিতিও আমরা পড়ছি। এখন পড়ব বৃন্দাবন দাসের কবিতা। প্রথমে তার সম্পর্কে অনুপম মুখোপাধ্যায় কি লিখেছেন সেটা পড়ে নেওয়া যাক। বৃন্দাবন দাসের কবিতা অবলোকনের গভীর থেকে উচ্চারিত হয়। তার লেখার মধ্যে এক স্মিত আভা আছে, এক দীপ্তি আছে। উত্তপ্ত শব্দগুলো পুড়িয়ে দেয় না, বরং পাঠককে সাহচর্যের উষ্ণতা দেয়। তার কবিতায় তৃপ্তির মধ্যে এক রকমের হুতাশন আছে, যেটা কবিকে স্থানান্তরিত করে, পাঠকের মধ্যেও সৃষ্টি করে অন্যত্র সরে যাওয়ার পিপাসা। পাঠকের মধ্যেও তৃপ্তির মানে ওই স্থানান্তরিত হওয়ার যে ইচ্ছে সেটা সৃষ্টি করে অন্যত্র সরে যাওয়ার পিপাসা জাগায়। কবিতা লেখার কাজটি যে অভিনিবেশ দাবি করে, যে নিষ্ঠা দাবি করে, বৃন্দাবন তার লেখাকে তা থেকে বঞ্চিত করেননি। শব্দের পাশে একটি শব্দ যদি এমনভাবে এসে বসে যে তেমনভাবে আগে কেউ বসায়নি, তখন অনেকগুলো তল আর কোণের মধ্যে বিপন্নতার সঞ্চার হয়, যেটা থেকে বিস্ময় আর আনন্দের পরিসর রচিত হয়। বৃন্দাবনের কবিতার পাঠক সেই পরিসরের যাওয়ার এবং থাকার সুযোগ পাবেন। কবি লিখেছেন, আমার ভালো লাগার একটা কাজেও আর যেতে ইচ্ছে করে না। আমার মনে হয় এই তার কবিতাকে বোঝার চাবিকাঠি। তার কবিতার সরসতা ও সজীবতা এই উচ্চারণ থেকেই বোঝা যায়। কবিতা লেখার কাজটিকে এই কবি কত উপভোগ করেন যে কোনো রসিক ধরতে পারবেন এবং মুগ্ধ হবেন। অথচ সমাজের কূট বিষয়গুলোকে যে তিনি বাদ দিচ্ছেন তা নয়। জীবনের বিষ আর অমৃত দুটোকেই বৃন্দাবন আস্বাদ করেছেন, কিন্তু আনন্দের পাল্লায় ঘাটতি পড়েনি। ধর্ষকরা যখন চারুকলা শেখাতে থাকে তখন গোধূলিও বিপ্লব হয়ে ওঠে। কবির ত্রাস, কবির ভয়াবহতা, কবির জীবন পিপাসা সবই পাশাপাশি। গর্ভবতী ইঁদুর আর শুকনো বিড়ালের থাবা ও চোখের মতো। এই ছিল কবি পরিচিতি অনুপম মুখোপাধ্যায়ের দৃষ্টিতে। এবার আমরা বৃন্দাবন দাসের কবিতা পড়ব। প্রথম কবিতার নাম কোন সংখ্যায় দেখব। দৃশ্যমানতা এক প্রকার দিব্যতা, প্রত্যেকেই নিবেদন করছি। অনিন্দিতা নিবেদন করছে, অপূর্ব নিবেদন করছে, শুভমিতাও নিবেদন করছে। অসম্ভব বলে কিছু হয় না। সংমিশ্রণে দ্বিধা ভাঙছে, অর্থাৎ দিতে দিতে দ্বিধা ভাঙছে। কুয়াশা সরানোর প্রচেষ্টা দ্বিধা ভাঙছে। সুনাম একটি অনবদ্যতা, কারো মন ভরে দেয় সুনাম। কেউ কেউ আবেগে উচ্ছ্বাসে অনবদ্য, কেউ বুদ্ধিদীপ্ত আশ্চর্য আকাশ। কর্ম আবশ্যিক অনিবার্যতা। কোনো কোনো সংখ্যায় সম্পাদক নির্মম, কোনো কোনো সংখ্যায় স্মৃতিচিহ্ন, কোনো কোনো সংখ্যায় গোধূলীয় বিপ্লব।
কোনো কোনো সংখ্যায় দেখব ধর্ষকও আমাদের চারুকলা শেখাচ্ছে। এখন তো প্রায় প্রত্যেক সংখ্যাতেই এটা দেখা যায়। পরের কবিতাটি জন্মদিন। ভারী বাতাসের ভিতর নড়ে উঠছে সমাধির হাড়, শ্মশানের ছিটানো ভস্য। কারা তবে হেঁটে যাচ্ছে শান্তিপ্রিয়, কারা শপথ নিচ্ছে এনে দেবে নিষ্পাপ সকাল। সমস্ত চৌরঙ্গি ঘিরে বুদ্ধিজীবী আয়ু, নয়নজুলিও দেখতে পায়নি পঞ্চায়েতি রাজ। যে যেখানে যাবে সবটাই পাঞ্জা লড়াই, কুয়াশা থেকে ঢেকে নিচ্ছে যুক্তি, তর্ক আর অসীম সাহস। যারা সহযাত্রী একটু আগেই পাল্টে নিয়েছে যাত্রাপথ, ভূগোলের নিবিষ্ট সন্তান। জন্মদিন, ও জন্মদিন, তোর জন্যে আজ শুধু বিমল বুলেট। পরের কবিতাটি সূর্যাস্ত। ওরা যখন সূর্যাস্তের গল্প আরম্ভ করলো, অনিবার্যভাবেই এসে গেল লাল রঙের কথা। তার অনুষঙ্গে মিশে গেল নীল ও সবুজের উঠোন। আত্মীয় স্বজন সবাই বললে, এবার থেকে নিজের কথা ভাবো। অমনি চারপাশে ছড়িয়ে পড়ল গর্ভবতী ইঁদুর, আর তার পাশাপাশি দৌড়াচ্ছে শুকনো বিড়ালের চোখ ও থাবা। যারা সূর্যাস্ত দেখেছে নিশ্চিত দেখেছে পাঁচিল এবং রক্তমাখা মুন্ডু, মাঝখানে জং ধরা একটা চাঁদ কেমন ঝুলে আছে। আমরা গর্ভবতী ইঁদুরের দুবার উল্লেখ পেলাম, বিড়ালের চোখ এবং থাবা দুটোই শুকনো, সে কথাও আমরা দুটো কবিতার মধ্যে পেলাম। পরবর্তী কবিতাটি মধ্যরাত। দুনিয়া ঠিক কয় প্রকার এ তাবৎ জানা যায়নি। প্রথম প্রকার পরমাণু কারবারি, দ্বিতীয়টি স্নানঘর থেকে বিছানা পরিচ্ছন্ন রাখার দায়িত্ববান, তৃতীয় মাদক ও মেঘ নির্ভার। তিন রকমের দুনিয়া। প্রথম প্রকার পরমাণু কারবারি, দ্বিতীয়টি স্নানঘর থেকে বিছানা পরিচ্ছন্ন রাখার দায়িত্ববান, আর তৃতীয় মাদক ও মেঘ নির্ভর। এই তিন প্রকারের দুনিয়া কবির দৃষ্টিতে। ক্ষতস্থান আর ধান ক্ষেতের স্বপ্ন বেচতে বেচতে চতুর্থ দুনিয়া প্রস্তুত করছে মুখাগ্নির সুব্যবস্থা। এবার পঞ্চম আর ষষ্ঠ বেরিয়ে পড়বে হঠাৎই। অর্থাৎ তিন প্রকারের যে দুনিয়া তাই নয়, এর পরেও রয়েছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যেমন যেমন করে কবি দেখেছেন। এইসব সংবাদ সঙ্গে শকুন আর বিড়ালের পরিচিতি নিতে নিতে আস্তে আস্তে সন্ধে গড়িয়ে জিভ থেকে খসে পড়ল মধ্যরাত। মেগা সিটির সবকটা বলরুমে। ঠিক সেই সময় যাবতীয় ফন্দি ফিকির আর চামড়ার দর একাকার হয়ে গেল। অমনি না উত্থান না তলদেশ, না দুনিয়ামূলক সমস্যা, স্বপ্ন আদেশ পাওয়ার জন্যেও না পরিচয়পত্র। আমরা এই পত্রিকায় মুদ্রিত বৃন্দাবন দাসের শেষ কবিতাটি পড়ব, মাথা। আমার ভালো না লাগার একটা কাজেও আর যেতে ইচ্ছে করে না। অনেকের মতে এটা ঠিক নয়, অনেকের মতে আবার ঠিকও বটে। দুইয়ের মাঝখানে ঘুরপাক খেতে খেতে
আমি বিশ্বরূপ দেখি, সুদর্শন চক্র দেখি, বো বো করে ঘুরছে মানুষের মাথার চারপাশেই, কারো ভালো লাগার দিকে, কারো না ভালো লাগার দিকে। যাদের দুইয়ের কোনোটাই নয় তারা মাথা সংক্রান্ত কিছু বোঝে না। এই ছিল পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আজকে দুজন কবির কবিতা। ফিরে আসবো অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো কবির কবিতা নিয়ে। আমরা এই খনন থেকেই আবার আসতে পারি, এই খননে আরও অনেক কবির কবিতা রয়েছে, সেই সব কবিতা নিয়েও আমরা পরবর্তী কোনো একটি ভিডিওয়ে আসতে পারি। ততক্ষণের জন্য নমস্কার।